ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। তো এর আগের দিন তোমাদের সঙ্গে আমি ইংরেজি থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করার চেষ্টা করেছিলাম এবং তোমরা যথেষ্ট ভালোই রেসপন্স করেছো, খুব ভালো লাগলো। তো যেমনটা বলবো, এখানে অনেকগুলো উত্তরে অনেকগুলো না, ঠিক কয়েকটা উত্তরে একটু সমস্যা হয়েছিল। তোমাদের পিন কমেন্ট করা আছে, দেখবে ওই আগের অঙ্ক যে প্রশ্নটা সমস্যা হয়েছিল সেটাতে। তো আমি একটা কথাই বলবো, অনেক সময় উত্তরের এখানে ভুল থাকতে পারে কিছু একটা। তো সেটা আমরা অবশ্যই, যদি ভুল দেখতে পাও অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে। আর তোমরা যারা মকের জন্য মেসেজ করছো এর আগের ওইটা দেখার পর, তো তাদেরকে একটা কথাই বলবো যে আমাদের মক ইন্টারভিউ নেওয়া চলছে। তোমরা যারা দিতে চাও, তো তোমরা এই মাত্র 99 পে করে তোমরা একটা মক দিতে পারবে, ঠিক আছে? আর এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করবে, এই যেখানে লেখা আছে এই নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপ করবে, করে তোমরা কিন্তু তোমাদের নামটা লিখে দিতে পারবে। আচ্ছা, তো আজকে শুরু করছি। আজ 13 তারিখ, সকাল সকাল তোমাদের জন্য ফার্স্ট 1 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো যে একটি শব্দ নাউন নাকি অ্যাডজেক্টিভ তা বাক্যে তার অবস্থান দেখে কিভাবে বুঝতে পারবেন? মানে একটা শব্দ আছে, সেটা নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে, সেটা কিভাবে বুঝতে পারবেন? তো বলছে যদি শব্দটি ভার্বের আগে কর্তা হিসেবে বা ভার্বের ঠিক পরে কর্ম হিসেবে বসে, যদি ভার্বের আগে বসে এবং সেটা কর্তা হিসেবে বসে তাহলে সেটা নাউন। আর যদি নাউনের ঠিক আগে বসে নাউনকে বিশেষিত করে তাহলে তাহলে সেটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। যেমন বলছে হি লাভস মিল্ক, ঠিক আছে? এখানে নাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর হি হ্যাজ এ মিল্ক বটল, তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। 2 নম্বর বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন এর বহু বচন বা প্লুরাল ফর্ম হয় না কেন? এটা একটা ভালো প্রশ্ন, অনেক সময় আমাদের কিন্তু জিজ্ঞাসা করে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের প্লুরাল ফর্ম হয় না কেন, কোন নাউনের প্লুরাল ফর্ম হয় না? তখন মাথায় রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু এই প্লুরাল ফর্মটা কিন্তু হয় না। যেমন হচ্ছে, যেমন ধরো ফ্রিডম, অনেস্টি, এদের কিন্তু ফ্রিডমস বা অনেস্টিজ এরকম টাইপের কিছু হয় না, সেটাই বলতে চাইছে। যেহেতু এগুলো অগণনাযোগ্য, ঠিক আছে? অগণনাযোগ্য বলে নন কাউন্টেবল যেটা বলছে সেটা, এবং নির্দিষ্ট আকার নেই, এদের সংখ্যাগত পরিবর্তন হয় না, তাই এদের বহুবচন হয় না। 3 নম্বর প্রশ্ন এখানে করা হয়েছে যে 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে দ্য রিচ আর দ্য পোর, এই শব্দটি আসলে নাউন না অ্যাডজেক্টিভ। তো এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলে দিতে চাই তোমাদেরকে, গতবারও কিন্তু ধরেছে এই যে THE, এটি কখন দি বলতে হবে আর কখন কিন্তু দা বলতে হবে, এটাও কিন্তু একটা প্রশ্ন আমাদের তৈরি হয়। তো মাথায় রাখতে হবে এই TH এর দি এটা তখনই হবে যখন তার শুরুতে আমাদের শুরুটা ভাওয়েল দিয়ে হবে, ঠিক আছে? যদি কোনো কিছুর ভাওয়েল দিয়ে শুরু হয়, তো তখন জানতে হবে তার আগের যে THE সেটা দি উচ্চারণ হবে। আর যদি কোনো কিছু শুরু কনসোনেন্ট দিয়ে হয়, ঠিক আছে? কোনো কিছুর শুরু যদি কনসোনেন্ট দিয়ে হয়, তো তখন জানতে হবে তার উচ্চারণের আগে দা হবে। যেমন ধরো এখানে আর দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে কি হবে? দি দা রিচ, এরকম আমরা চাইলে বলতে পারি। কিন্তু দেখা যাচ্ছে THE আছে, OWL আউল আছে, ঠিক আছে? এইবারে দেখা যাচ্ছে তাহলে ওটা আমাদের ভাওয়েল, তখন কিন্তু এখানে দি আওয়েল, এরকম টাইপের হয়তো ব্যাপারটা আছে, ঠিক আছে? আচ্ছা, এইবারে এখানে প্রশ্নটা ছিল আমাদের আলাদা, যে দ্য রিচ বা দ্য পোর, এই শব্দগুলো আসলে নাউন না অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ? বলছে এগুলো আসলে অ্যাডজেক্টিভ। বলছে কিন্তু এদের আগে যখন আমরা এরকম ভাবে দা বসিয়ে দিয়েছি, তো নাউন হিসেবে ব্যবহার করা হয়, যা একটা শ্রেণীকে বোঝায়, ঠিক আছে? মানে একটা শ্রেণী বা একটা সম্প্রদায়কে বোঝাচ্ছে যখন আমরা কিন্তু এই তার আগে একটা দা লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু বলতে চাইছে। তারপরে বলছে কি, যে হুইচ শব্দটি কখন ইন্টারোগেটিভ প্রোনাউন এবং কখন রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করে? তো বলছে যখন একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, যেমন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তখন এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন।
যখন দুটো বাক্যকে সংযুক্ত করবে বা যুক্ত করবে, যেমন দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য বুক হুইচ আই বট, তখন এটা হয়ে যাবে কি রিলেটিভ প্রোনাউন। কারণ এর আগের দিনেও আমরা দেখছিলাম যে দুটো ওয়ার্ডকে যখন একসঙ্গে মিশিয়ে দিচ্ছে, যেমন দে আর মেড ফর ইচ আদার, তখনও কিন্তু ওটাকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে চালাচ্ছিলাম। তারপরে 5 নম্বর প্রশ্ন বলছে এভরিওয়ান শব্দটি শুনতে একবচন মনে হলেও এটি কিন্তু ইনডেফিনিট প্রোনাউন কেন? তো এভরিওয়ান মানে এখানে কিন্তু বলা নাই যে প্লিজ স্ট্যান্ড আপ এভরিওয়ান, তো আমরা কিন্তু এখানে বলি না যে হাউ মেনি ইজ দেয়ার প্রেজেন্ট। এবার দেখা যাচ্ছে একটা ক্লাসে 30 জন প্রেজেন্ট আছে, তাহলে 30 জনকে দাঁড়াতে হবে, 40 জন থাকলে 40 জন দাঁড়াতে হবে। তাই এখানে কি বলছে যে এটি অনির্দিষ্ট অনেক মানুষকে একত্রে বোঝায়, তাই এটি ইনডেফিনিট বা অনির্দিষ্ট। বলছে ব্যাকরণের নিয়মে এটি সর্বদা একবচন হিসাবে গণ্য হয়, ব্যাকরণের নিয়মে এটি সর্বদা একবচন হিসাবে কিন্তু গণ্য হয়, এই কথাটা কিন্তু এখানে বলছে। এরপরে সিঙ্গুলার ভার্ব বসে এভরিওয়ান ইজ প্রেজেন্ট, তারপরে সিঙ্গুলার ভার্ব বসে এটার পরে, এটাই বলতে চাইছে। তারপরে কি বলছে নাউন, 6 নম্বর প্রশ্ন বলছে যে নাউন পসেসিভ ফর্ম, যেমন হচ্ছে রামস পেন, এই অ্যাপোস্ট্রোফিস এস লাগিয়ে যেটা রামস পেন মানে রামের পেন। অ্যাডজেক্টিভ পসেসিভ ফর্ম যেমন হচ্ছে মাই পেন, এদের ব্যবহারের পার্থক্য কি? অনেক সময় আমরা এটা ব্যবহার করি রামস পেন, আবার কি বলছে মাই পেন। তো এখানে বলছে নাউনের পসেসিভ ফর্ম সাধারণত অ্যাপোস্ট্রোফিস এস বা অফ দিয়ে তৈরি হয় এবং নির্দিষ্ট মালিকানা বোঝায় যদি নাউনের করতে হয়। আর অ্যাডজেক্টিভের ফর্ম যখন আমরা পসেসিভ ফর্ম করব তখন কিন্তু মাই, ইয়োর্স, হিজ এই নাউনের আগে বসে এবং সম্পর্ক বা অধিকার নির্দেশ করে। ঠিক আছে, এই বিষয়টা এখানে বলতে চেয়েছে। আচ্ছা, তারপরে বলছে কি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই পরিবর্তন বা মডিফাই করে, তাহলে মূল পার্থক্য কি? বলছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই পরিবর্তন করে বা মডিফাই করে, তাহলে এদের মধ্যে পার্থক্য কি? তো আমরা এটা সবাই জানি যে অ্যাডজেক্টিভ কিন্তু শুধুমাত্র নাউন বা প্রোনাউনকে পরিবর্তন করে, কিন্তু অ্যাডভার্ব ভার্বকেও পরিবর্তন করতে পারে বা অ্যাডজেক্টিভকেও পরিবর্তন করতে পারে বা অন্য কোনো অ্যাডভার্ব যারা আছে তাদেরও কিন্তু আমাদের পুরো বাক্যটাকে পরিবর্তন করাতে পারে। তো সেই জন্য অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের এই দুটো পার্থক্য আমরা চাইলে বলতে পারি। 8 নম্বর প্রশ্ন বলছে যে ফার্স্ট ফার্স্ট শব্দটি অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব উভয় হিসেবেই ব্যবহৃত হয়। এফএএসটি ফার্স্ট এই শব্দটা বলছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয় হিসেবে ব্যবহৃত হয়, উদাহরণ দিয়ে পার্থক্য স্পষ্ট করুন। যেমন বলছে যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে কখন, বলছে হি ড্রাইভস এ ফাস্ট কার, এখানে কারটা নাউন আর নাউনকে মডিফাই করছে সেজন্য এটা অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। আর অ্যাডভার্ব কি বলছে হি ড্রাইভস ফাস্ট, এখানে ভার্বটাকে মডিফাই করছে। ঠিক আছে, সে গাড়িটা কিভাবে চালাচ্ছে ফাস্ট চালাচ্ছে, আর এখানে বলছে হি ড্রাইভস এ ফাস্ট কার, এখানে কারটাকে মডিফাই করছে, তাহলে কারটা নাউন, নাউনকে মডিফাই করছে তাই এটা অ্যাডজেক্টিভ, আর এ ভার্বকে মডিফাই করছে ড্রাইভস ফাস্ট, সে তার চালনাটাকে মানে ড্রাইভটাকে মডিফাই করছে, তাই এটা কিন্তু হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। 9 নম্বর প্রশ্ন বলছে হার্ডলি এবং হার্ড শব্দ দুটোর মধ্যে সম্পর্ক কি? তো বলছে হার্ড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই হতে পারে, কিন্তু হার্ডলি সম্পূর্ণ ভিন্ন একটি অ্যাডভার্ব। সম্পূর্ণ ভিন্ন একটি অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে কদাচিৎ বা খুব কম, কদাচিৎ বা খুব কমই, মানে যেমন বলছে আই ক্যান হার্ডলি ওয়ার্ক, ঠিক আছে, এইরকম ব্যাপারটা বলতে চাইছে। তারপরে বলছে ডিগ্রি অফ কম্পারিজন এর মূল উদ্দেশ্য কি? তো বলছে দুটো বা তার বেশি যদি নাউন বা প্রোনাউনের গুণ বা মাত্রার তুলনা করা, যেমন হচ্ছে পজিটিভ ডিগ্রিতে তুলনা হয় না, কম্পারেটিভ দুজনের মধ্যে তুলনা হয়, আর সুপারলেটিভ অনেকের মধ্যে কিন্তু তুলনা করা
হয়। তাহলে দুটি বা তারও বেশি নাউন বা প্রোনাউনের গুণ বা মাত্রার তুলনা করাই হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজনের মূল উদ্দেশ্য। 11 নম্বর প্রশ্ন এখানে আমাদের বলছে যে সি লুকস বিউটিফুল অ্যান্ড সি সিং বিউটিফুলি। এখানে বিউটিফুল এবং বিউটিফুলি কেন ভিন্ন পার্টস অফ স্পিচ? তো বলছে সি লুকস বিউটিফুল, তাহলে বলছে এখানে প্রথম বাক্যে বিউটিফুল অ্যাডজেক্টিভ, কারণ তার সাবজেক্ট হচ্ছে সি, আর এখানে সি এর গুণ বোঝাচ্ছে, যেমন সি লুকস বিউটিফুল মানে সে দেখতে খুব সুন্দর লাগছে এই অর্থে বোঝাচ্ছে। আর দ্বিতীয় বাক্যটায় সি সিংস বিউটিফুলি মানে সে গানটা কিভাবে করছে, সিং গান করা, সেই গানটাকে গান করা একটা কাজ, তো ভার্ব সেই হিসাবে তাকে বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু এখানে অ্যাডভার্ব হিসাবে কাজ করছে বিউটিফুলি। তারপরে বলছে 12 নম্বর প্রশ্নে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এবং প্রপার অ্যাডজেক্টিভ এদের মধ্যে পার্থক্য কি? তো বলছে কোয়ালিটি অ্যাডজেক্টিভ গুণ বোঝায়, যেমন গুড, ব্যাড, লার্জ এইরকম। আর প্রপার অ্যাডজেক্টিভ কোনগুলো? প্রপার অ্যাডজেক্টিভ গুলো প্রপার নাউন থেকে আসে, যেমন ইন্ডিয়ান টি, চাইনিজ ফুড এইগুলো। তাহলে প্রপার অ্যাডজেক্টিভ সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যখন কোনো প্রপার অ্যাডজেক্টিভ হবে তখন কিন্তু সেটা সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, যেমন হচ্ছে এই যে চাইনিজ ফুড, ইন্ডিয়ান টি এগুলো। আর যখন কোয়ালিটি অ্যাডজেক্টিভ যেটা বলছে সেটা যখন হবে তখন গুড, ব্যাড, লার্জ এখানে কিন্তু কোনো ক্যাপিটালের ব্যাপার থাকছে না। আচ্ছা, তারপর আমরা চলে আসবো 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে এখানে কি বলছে যে লিঙ্কিং ভার্ব যেমন হচ্ছে বি, সিম, লুক এগুলো, আর অ্যাকশন ভার্ব যেমন রান, এট এদের মধ্যে ব্যবহারের পার্থক্য কি? তো বলছে অ্যাকশন ভার্ব কোনো শারীরিক বা মানসিক কাজ বোঝায়, আর লিঙ্কিং ভার্ব সাবজেক্টকে তার কমপ্লিমেন্ট বা পূরক বা গুণবাচক অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত করে। লিঙ্ক করা মানে যুক্ত করা অর্থে ব্যবহার করা হচ্ছে। অ্যাকশন করা মানে হচ্ছে তার কিছু একটা কাজ সে করছে সেই অর্থে অ্যাকশন ভার্ব। যেমন বলছে এখানে হি ইজ হ্যাপি, তারপরে হি লুকস স্যাড। ঠিক আছে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব নয় অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব না বসে অ্যাডজেক্টিভ বসে, সেটা এখানে বলা হলো। আর এই যে লিঙ্কিং ভার্ব হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে। তারপরে বলছে মডেল, আচ্ছা 14 নম্বর প্রশ্ন বলছে মডেল ভার্বের পরে মূল ভার্বের কোন রূপ বসে এবং কেন বসে? তো মডেল ভার্ব মানে আমরা যেটা জানি ক্যান, কুড ওই ব্যাপারটা, এবং ক্যান, শুড, উইল এই ব্যাপারগুলো। তো বলছে মডেল ভার্বের পরে সর্বদা মূল ভার্বের বেস ফর্মটা বা V1 বসে, কারণ মডেলগুলো নিজেই টেন্স বহন করে। মূল ভার্বকে ইউনিফাইড ইউনি ইনফিনিটিভ ছাড়া ব্যবহার করতে হয়। ঠিক আছে, মানে মূল ভার্বকে আমরা যদি ইনফিনিটিভ ছাড়া ব্যবহার করি তাহলে কিন্তু হবে, এটাই বলতে চাইছে। তো মডেল ভার্ব মানে ক্যান, কুড ওই যে ব্যাপারটা আমাদের ওখানে টেন্সগত পরিবর্তন আমরা করতে পারি, সেই জন্য আমরা মূল ভার্বকে কোনো পরিবর্তন না করলেও হবে, এটা বলতে চাইছে। তারপরে বলছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চিনবেন কিভাবে? তো বলছে ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্স ও সাবজেক্ট দ্বারা প্রভাবিত হয়, যেমন আই গো, হি গোজ, আই ওয়েন্ট। কিন্তু নন ফাইনাইট ভার্ব যেটা আছে সেটা টু, গো, গোয়িং, গন টেন্স বা সাবজেক্ট দ্বারা প্রভাবিত হয় না। তাহলে আমাদের এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে যেটা আমাদের ফাইনাইট ভার্ব হবে সেটা কিন্তু টেন্স ও সাবজেক্ট দ্বারা প্রভাবিত হয়, আর যেটা আমাদের নন ফাইনাইট ভার্ব হবে সেটা কিন্তু আমাদের সাবজেক্ট বা টেন্স দ্বারা প্রভাবিত হবে না। 16 নম্বর প্রশ্ন বলছে গোয়িং শব্দটি কখন ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল এবং কখন নাউন, জিরান যেটা বলছে হয়। তো এখানে বলছে যে যখন অক্সিলারি ভার্বের সাথে বসবে, যখন অক্সিলারি ভার্বের সাথে বসে কন্টিনিউয়াস টেন্স গঠন করবে, যেমন হচ্ছে হি ইজ গোয়িং, তখন ভার্ব।
যখন বাক্যে নাউনের কাজ করে, যেমন গোয়িং টু স্কুল ইজ ফান, তখন জিরান বা নাউন হিসাবে কাজ করবে, সেটা বলতে চাইছে। 17 নম্বর প্রশ্ন বলছে অ্যাক্টিভ ভয়েস এর বাক্যে অবজেক্ট না থাকলে কি প্যাসিভ ভয়েস করা সম্ভব? তখন উত্তর কিন্তু আমরা বলবো না, কারণ এখানে বলছে ট্রানজিটিভ ভার্ব যুক্ত বাক্যেই কেবল প্যাসিভ ভয়েস সম্ভব। অবজেক্ট না থাকলে বলছে ইনট্রানজিটিভ যেটা ভার্ব এবং তার প্যাসিভ কিন্তু আমরা পাবো না, বা সেটা কিন্তু হবে না। সেজন্য ট্রানজিটিভ ভার্ব যুক্ত বাক্যই আমরা প্যাসিভ করতে পারবো। 18 নম্বর প্রশ্ন বলছে ফ্রেজাল ভার্ব কি এবং এটি মেন ভার্বের থেকে কিভাবে আলাদা? এটা কিন্তু গত ইন্টারভিউতে অনেককে ধরেছে যে ফ্রেজাল ভার্বের ব্যাপারটা, ফ্রেজাল ভার্ব বলতে বলেছে। তো সেজন্য এটা তোমরা যারা বিশেষ করে ইংরেজির আছো তারা কিন্তু অবশ্যই একটু দেখে যাবে। ফ্রেজাল ভার্ব হলো একটি মূল ভার্ব যার সাথে একটি প্রিপোজিশন বা অ্যাডভার্ব যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন একটি অর্থ তৈরি করে। যেমন লুকস আপ, গিভ আপ, ঠিক আছে, আমরা পড়ি পুট অফ, পুট অন, অ্যাবাইড বাই, এগুলো। তো এটি শুধু ভার্ব এর আবিধানিক অর্থ ওপর নির্ভরশীল নয়, ভার্বের যে যে আমাদের ডিকশনারিগত যে অর্থ সেটার উপরে কিন্তু নির্ভরশীল নয়, সেটা এখানে বলতে চাইছে। তারপরে বলছে 19 নম্বর প্রশ্ন যে অক্সিলারি ভার্বে ডু, ডাজ, ডিড এগুলো কখন ব্যবহৃত হয়? তো আমরা সকলেই জানি যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা ডু ব্যবহার করে থাকি, পাস্ট এর ক্ষেত্রে সেটা আমরা ডিড করব এরকম, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ইএস যোগ করব। তো সেটা এখানে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট টেন্স, এর নেতিবাচক, নেগেটিভ ও প্রশ্নবোধক বাক্য সহযোগে ভার্বের ব্যবহার কিন্তু আমাদের এখানে হয়, এটা এখানে বলা আছে, সেটা আমরা জানি। তারপরে বলছে 20 নম্বর প্রশ্ন যে প্রিপোজিশন নাউনের আগে বসলেও বাক্যের শেষে প্রিপোজিশন থাকা কি সম্ভব, তাই জিজ্ঞাসা করছে। তো বলছে হ্যাঁ, প্রিপোজিশন বাক্যের শেষেও কিন্তু থাকতে পারে। যখন ইন্টারোগেটিভ বা রিলেটিভ প্রোনাউনের সাথে সম্পর্কিত প্রিপোজিশন বাক্যের শুরুতে চলে আসে, তখন মূল প্রিপোজিশন বাক্যের শেষে থাকে। যেমন এখানে বলছে হোয়াট আর ইউ লুকিং অ্যাট, এই যে অ্যাটটা কিন্তু একদম বাক্যের শেষে চলে এসেছে, তো এটা হচ্ছে আমাদের শেষেও ব্যবহার হতে পারে, তার একটা উদাহরণ। প্রত্যেকটা জিনিসের কিন্তু উদাহরণ তোমরা অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে পারবে, তবুও চেষ্টা করবে একটা করে রেডি করে রাখার। ফর শব্দটি কখন প্রিপোজিশন এবং কখন কনজাংশন হয় সেটা তোমাকে বলতে বলেছে। ফর, তো বলছে যখন দুটো নাউনের আগে, যখন এটি নাউনের আগে সময় বা কারণ বোঝায়, যেমন ফর 2 আওয়ার্স, তখন এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে, যে আমি 2 ঘন্টার জন্য, ফর 2 আওয়ার্স মানে আমি একটু হয়তো বাড়ির বাইরে যাচ্ছি, ফর 2 আওয়ার্স লেটার আমি হয়তো ওখানে পৌঁছাবো, ঠিক আছে, আফটার 2 আওয়ার্স বলে না, সেই সেই হিসেবে 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স যদি হয়, ফরটা যদি 2 আওয়ার্স এর আগে থাকে, তো সেটা বলছে আমাদের তখন আমাদের এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আমাদের এই সাইকেলটা আমাকে দাও, ফর 2 আওয়ার্স এরকম যখন বলি আমরা। আর যখন বলছে যখন দুটি বাক্যের সংযুক্ত করবে, আমরা জানি কনজাংশনের কাজই তাই, সংযুক্ত করা, তো এটাই বলছে হি ওয়েটেড কমা ফর ইট ওয়াজ রেইনিং, তখন এটা কিন্তু কনজাংশনের মধ্যে চলে যাবে। তারপরে বলছে 22 নম্বর প্রশ্নে যে কনজাংশন এর কোঅর্ডিনেটিং এবং সাবঅর্ডিনেটিং ভাগের মধ্যে পার্থক্য কি? তো বলছে কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন হচ্ছে ফ্যান বয়েজ, ঠিক আছে, ফ্যান বয়েজ, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, সমান গুরুত্বপূর্ণ দুটি বাক্য বা শব্দকে সংযুক্ত করে। এটা হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে সমান গুরুত্বপূর্ণ দুটো বাক্য বা শব্দকে সংযুক্ত করে। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন যেমন হচ্ছে বিকজ, অলদো, হোয়াইল, একটি নির্ভরযোগ্য বাক্যকে প্রধান বাক্যের সঙ্গে কিন্তু যুক্ত করে। তাহলে কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেট করা,
দেখবে আমরা কোনো যখন প্রোগ্রাম অ্যারেঞ্জ করি তখন বলা হয় না কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটর, তো সেই অর্থে বলছে। মানে যখন তোমার কিছু সমান গুরুত্বপূর্ণ দুটো বাক্য থাকবে তাদেরকে যখন জোড়া লাগিয়ে দেবে তখন সেটা কিন্তু আমরা বলতে পারবো কোঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা, সেটা বলছে এটা নির্ভরযোগ্য বাক্যকে প্রধান বাক্যের সঙ্গে যুক্ত করবে। 23 নম্বর প্রশ্নে বলছে ইন টাইম এবং অন টাইম এই প্রিপোজিশনাল যে ফেজ আছে এদের অর্থগত পার্থক্য কি? তো অন টাইম মানে হচ্ছে, অন টাইম মানে একদম যেটা সঠিক সময়, যেটা আমরা বলি পাঞ্চুয়ালিটি, মানে সময় মতন একদম আমি পৌঁছে গেছি। আর ইন টাইম মানে টাইমের ভেতরেই যখন আমি পৌঁছাতে পারছি, তাই তো, যথেষ্ট সময় হাতে রেখে। হয়তো আমাকে 10টায় পৌঁছাতে হবে, আমি হয়তো 9:30টায় পৌঁছে গেলাম, বা 9টার 10টার আগেই পৌঁছে গেলাম, ইন টাইম। আর পুরো 10টাতেই পৌঁছালাম, অন টাইম। তারপরে বলছে ডিটারমাইন্স, যেমন এ, অ্যান, দি, সাম, এনি কি পার্টস অফ স্পিচের মূল 8 ভাগের মধ্যে পড়ে, জিজ্ঞাসা করছে। যে এই যে এইগুলো আমাদের দেওয়া হলো, এগুলো কি আমাদের পার্টস অফ স্পিচের 8টা ভাগের মধ্যে পড়ছে? তখন উত্তর হচ্ছে, বলছে না। বলছে ডিটারমাইন্স গুলো সাধারণত অ্যাডজেক্টিভের একটি বিশেষ শ্রেণী হিসাবে গণ্য হয়, যদিও আধুনিক ব্যাকরণে এদের আলাদা একটা শ্রেণী হিসাবে বিবেচনা করা হয়। এদের কাজ হলো নাউনের পরিমাণ ও বা তাদের যে নির্দিষ্টতা সেটা কিন্তু ঠিক করা। 25 নম্বর প্রশ্নে বলছে যে ইন্টারজেকশন বাক্যের ব্যাকরণগত কাঠামোর ওপর কি প্রভাব ফেলে? তো বলছে ইন্টারজেকশন বাক্যের মূল কাঠামোর অংশ নয়, এটি শুধুমাত্র আবেগ প্রকাশ করে, বাক্যের বাকি অংশের ব্যাকরণগত নির্ভুলতাকে প্রভাবিত করে না। মানে একটা বাক্য যেভাবে গঠন হয়ে গেল, জাস্ট এ কিন্তু বাক্যের গঠনের মধ্যে কোনো অংশ নেয় না, শুধুমাত্র এ কিন্তু আবেগটাকে প্রকাশ করে। 26 নম্বর প্রশ্ন বলছে অ্যাবাউট শব্দটি কখন অ্যাডভার্ব, কখন প্রিপোজিশন এবং কখন অ্যাডজেক্টিভ? তো এই প্রসঙ্গে একটু বলি, অ্যাবাউট, আন্ডার, ওভার, এই যে ছোট ছোট প্রিপোজিশন গুলো আছে তাদের মধ্যে পার্থক্য কিন্তু খুবই সূক্ষ্ম, এবং এক্সপার্টরা কিন্তু এই ধরনের কিছু পার্থক্যই তোমাদের কিন্তু ধরবে। তো সেই জন্য এগুলো সম্পর্কে খুব ভালোভাবে সচেতন থাকবে, যে কখন তোমাদের ওভার ব্যবহার করতে হবে, কখন তোমাদের অ্যাবাউট ব্যবহার করতে হবে, এবং কখন তোমাদের ওই যে আরেকটা কি বললাম, অ্যাবাব ব্যবহার করতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের একদম সুন্দরভাবে মনে রাখবে। তারপরে আর একটা জিনিস জিজ্ঞাসা করে, অ্যামং, বিটুইন, ঠিক আছে, বিটুইন মানে দুজনের মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়, অ্যামং মানে একটু বেশি। তো এই যে বিষয়গুলো আছে না ছোট ছোট, এই ছোট ছোট বিষয়গুলো একটু পার্থক্যগুলো করে রাখবে। তো প্রিপোজিশনে যখন ব্যবহার হয় তখন বলছে হি টক্স অ্যাবাউট দ্য বুক, মানে সে বইয়ের সম্পর্কে বলছে, এটা প্রিপোজিশন। অ্যাডভার্ব যেমন ইটস অ্যাবাউট 5 o'clock, মানে এটা প্রায় 5টা বাজতে চলেছে বা 5টা বাজছে এরকম বলছে। আর অ্যাডজেক্টিভ যেমন হচ্ছে দ্য ম্যান অ্যাবাউট টু লিভ, ঠিক আছে, মানে তার মানুষটাকে সেই যেতে হচ্ছে এরকম অর্থে কিন্তু বলছে। তারপরে আফটার শব্দটি 27 নম্বরে বলছে আফটার শব্দটি একই সাথে প্রিপোজিশন, কনজাংশন এবং অ্যাডভার্ব হতে পারে, উদাহরণ দিন। তো এখানে বলছে যেমন হি কামস আফটার মি, এটা প্রিপোজিশন। কনজাংশনে বলছে হি কেম আফটার আই লেফট, ঠিক আছে, মানে যুক্ত করেছে, দেখো আফটারটা, আমি হি কেম, আমি সে আসবে, আফটার আই লেফট আমি গেলে সে আসবে, এরকম। অ্যাডভার্ব যেমন হি অ্যারাইভড শর্টলি আফটার, তাহলে এখানে সে কিভাবে কখন আসবে, শর্টলি আফটার মানে একটু পরে বলতে চাইছে। 28 নম্বর বলছে কনজাংশন ব্যবহারের ক্ষেত্রে প্যারালেলিজম, যেটা বলছে মানে প্যারালেলোগ্রামের ওইটা প্যারালেলিজম নিয়মটি কি? তো বলছে এই নিয়মটি কোঅর্ডিনেটিং কনজাংশন যখন দুটি উপাদানকে যুক্ত করে তখন উপাদান দুটি অবশ্যই একই ব্যাকরণগত রূপের হতে হবে। যেমন একটু আগে আমরা বলছিলাম যে ফরের কথাটা, কোঅর্ডিনেটিং এবং সাবঅর্ডিনেটিং একটু আগে আমরা আলোচনা করলাম। এই যে কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যাপারটা বলা হলো যে দুটো বাক্য যখন সমান গুরুত্বপূর্ণ দুটি বাক্য বা শব্দ যুক্ত হবে, ঠিক আছে, সমান গুরুত্বপূর্ণ দুটি বাক্য বা শব্দ,
তখন আমাদের কিন্তু এই ব্র্যাকেটের এগুলো ফর, অ্যান্ড, নট এগুলো ব্যবহার করা হয়েছে। তো এখানেও সেই সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে যে এই নিয়ম অনুযায়ী কোঅর্ডিনেটিং কনজাংশন যখন দুটি উপাদানকে যুক্ত করবে তখন উপাদান দুটি অবশ্যই একই ব্যাকরণগত রূপের হতে হবে। যেমন নাউন প্লাস অ্যান্ড প্লাস আবার নাউন, বা ভার্ব প্লাস অর দিয়ে আবার ভার্ব, এই ফর্মটা হবে। মানে নাউন মাঝে একটা অ্যান্ড লাগিয়ে আবার নাউন, অথবা ভার্ব মাঝে একটা অর লাগিয়ে আর একটা ভার্ব, এরকম ফর্মে যদি থাকে তখন আমাদের এটা বলা হচ্ছে প্যারালাল। প্যারালাল মানে কি, এ একটা সরলরেখা, এ একটা সরলরেখা, তাই না? দুটো সরলরেখা কিন্তু যখন সমান দূরত্ব নিয়ে চলবে তখনই তো আমরা এই সরলরেখা দুটোকে সমান্তরাল বলি। তো এবার ভেবে নাও, ওপরের এই সরলরেখাতে একটা তোমার নাউন আছে, আর নিচের সরলরেখাতে আর একটা নাউন আছে, তাহলে দুটো নাউন থেকে গেল, আর মাঝে তোমার একটা তুমি অ্যান্ড লাগিয়ে দিলে, তাহলে এই দুটো নাউনকে প্যারালালে থেকে গেল, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্যারালালিজম নিয়ম। আচ্ছা, তারপরে 29 নম্বর পয়েন্টে বলছে নাউন এর পসেসিভ ফর্ম, ঠিক আছে, এই যে অ্যাপোস্ট্রোফিস এস আমরা একটু আগে বললাম, এবং প্লুরাল ফর্ম এস যোগ, এই দুটোকে কিভাবে আলাদাভাবে চিনবেন। যেমন বলছে পসেসিভ ফর্ম, যেমন যে বয়েজ, গার্লস, মানে মালিকানা বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। এরপরে সাধারণত আরেকটি নাউন থাকে প্লুরাল ফর্ম, যেটা বয়েজ, গার্লস, সাধারণত সংখ্যায় একাধিক বোঝাতে কিন্তু ব্যবহার করা হয়। তো এই প্রসঙ্গে বলে রাখি, আমরা অনেকেই কিন্তু ডিএলএড, বিএড করি, তো টিচার্স ট্রেনিং কলেজ এই কথাটা কিন্তু আমাদের দেখতে পাই কলেজের নামের সাথে, ঠিক আছে? তো এটা নিয়েও অনেক বিতর্ক আমি দেখে থাকি, হয়ে থাকে। কেউ এইটাতে বিশ্বাসী করে, ঠিক আছে, এরকম টিচার্স মানে অনেক মালিকানা বোঝাতে ব্যবহার করে বা সম্পর্ক বোঝাতে, আবার দেখি অনেকে আবার এই শেষের দিকেও এস দিতে পছন্দ করে, তো এটাতেও বিতর্ক হয়। তো এটাও একটু তোমরা দেখে রাখবে। তারপরে লাস্ট 30 নম্বর প্রশ্ন বলছে একটি শব্দকে একাধিক পার্টস অফ স্পিচ হিসেবে চেনার মূল চাবিকাঠিটা কি? তো বলছে বাক্যে শব্দটির ব্যবহার, অবস্থান মানে ফাংশন অফ পজিশন দেখা। ইংরেজি একটি পজিশনাল ভাষা, তাই শব্দটির ভূমিকা অনুযায়ী তার পার্টস অফ স্পিচ নির্ধারিত হবে। মানে সে কোন পজিশনে বসে আছে তার উপর নির্ভর করে কিন্তু তার এই ব্যাপারটা কিন্তু আমরা বলতে পারবো। তো আজকের ভিডিওতে তোমার পার্ট 2 তে তোমাদের এই 30টা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করলাম। এর আগের দিনের যে ভিডিও ছিল সেখানেও মোটামুটি তোমাদের 40টা মতন আলোচনা করার হয়েছে। তো আশা করছি যদি কিছু ভুলও থাকে তোমরা কারেকশন করে নিতে পারলে তোমাদের কিন্তু একটা ধারণা থেকে গেল যে আচ্ছা এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের ইন্টারভিউ টেবিলে কিন্তু ধরতেই পারেন ওনারা। যদি কিছু ভুল থাকে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে বাকিদেরকে সহযোগিতা করবে সঠিকটা বুঝে নিতে। আর এই হচ্ছে মোটামুটি 30টা প্রশ্ন পার্ট 2 গেল। আর মকেট কথাটা তো বললাম, আর এর আগের দিন তোমাদের সাথে তো ওই 50টা প্রশ্ন মোটামুটি আলোচনা করা হয়েই ছিল। তো ঠিক আছে, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কথা হবে পরের ভিডিওতে।